সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। তো তোমাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমরা আজকে আমাদের দ্বাদশ শ্রেণীর আমাদের যে সিলেবাসে যেটা রয়েছে এই হতাশা, হ্যাঁ, আমরা দেখব যে হতাশা কাকে বলে এবং হতাশার যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে সেই উপাদানগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। মানে হতাশার যে উৎসগুলো রয়েছে, হতাশার এই উৎসগুলো সম্বন্ধে আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। তো আমরা মোটামুটি আমরা পরিচিত হতাশা বলতে কি বোঝায়, তো আমরা আজকে একটু দেখব যে হতাশা কি। তো প্রথমেই দেখি যে আমাদের কিন্তু হতাশা আমাদের জীবনে সবার জীবনেই কখনো না কখনো একটু একটু এসে থাকে। এগুলো খুব মারাত্মক নয়। তো একজন ব্যক্তি যখন ক্রমাগত, হ্যাঁ, দীর্ঘদিন ধরে যখন হতাশায় ভোগে এবং যখন সে এটাকে নিয়ন্ত্রণ করতেই পারে না, তখনই সেটা মারাত্মক আকার ধারণ করে তার জন্য, তার জীবনের জন্য, এবং এটি তার শারীরিক দিক দিয়েও মারাত্মক রকমের ক্ষতিকর কোনো সৃষ্টি করতে পারে। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা দেখি যে আমাদের যে এই মানুষ, হ্যাঁ, মানুষ তার যে বিবর্তনের যে ধারা, হ্যাঁ, বিবর্তনের ধারায় দেখা গেছে কি যে ডারউইনের তত্ত্ব অনুযায়ী দেখা গেছে বিবর্তন ধারায় সর্ব উন্নত প্রাণী, হ্যাঁ, সবচাইতে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে, বা আমাদের ধর্মগ্রন্থ দেখি সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। এবং মানুষ সামাজিক জীব, আমরা জানি মানুষ সামাজিক জীব। আর মানুষ এই সামাজিক জীব হওয়ার কারণেই, হ্যাঁ, হয়েছে কি যে অন্যান্য প্রাণীরও রয়েছে, তবে মানুষের বহু অনেক শক্তিশালী, হ্যাঁ, সামাজিক কিছু তৃষ্ণা রয়েছে। অনেক অনেকগুলো খুবই স্ট্রং স্ট্রং কতগুলো কি রয়েছে আমাদের, যে সোশ্যাল যে কিছু মোটিভেশন, সামাজিক কিছু প্রেরণা, এই বিষয়গুলো মানুষের মধ্যে অধিক বিদ্যমান। অন্যান্য প্রাণীর মধ্যে কিছু প্রেরণা রয়েছে, তবে সামাজিক প্রেরণা তাদের মধ্যে কম। তারা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই তাদের যে জৈবিক প্রেরণাগুলো রয়েছে, জৈবিক প্রেরণাগুলো চরিতার্থ হওয়ার জন্যই তারা দিন রাত তাদের আচরণগুলো পরিচালিত হয়ে থাকে। কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রেও আছে কিছু কিছু, তারা দলবদ্ধ হয়ে থাকতে চায়, একসাথে থাকতে চায়, এগুলো আছে, সামাজিক কিছু প্রেরণা, যৌথচারিতা রয়েছে। তবে মানুষের মধ্যেই এই যে সামাজিক যে প্রেরণা, এই সামাজিক প্রেরণার অধিক পরিমাণে দেখা যায় এবং এটা অনেক শক্তিশালী। তো এখন এই সব সামাজিক এবং জৈবিক প্রেরণা যখন যখন তার এই লক্ষ্য অর্জনের পথে বাধাগ্রস্ত হয়, লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করে, তখনই কিন্তু প্রাণী কি করে, তার নিজের যে যোগ্যতা আছে, নিজের যে দক্ষতা আছে, সেই যোগ্যতা, দক্ষতা, বুদ্ধিমত্তার মাধ্যমে সেই বাধাগুলোকে অতিক্রম করে সে তার প্রেরণা চরিতার্থ করতে চায় এবং তার লক্ষ্যে পৌঁছাতে চায়। তো এভাবে মানুষ বিভিন্ন বিকল্প পদ্ধতিতে, বিভিন্ন উপায়ে চেষ্টার পরেও যদি, হ্যাঁ, তার লক্ষ্য অর্জনে সে যদি ব্যর্থ হয়, তখন তার মানসিকতায় কি হয়, তার মানসিকতায় একটা পশ্চাৎপদ বা একটা স্থবির, হ্যাঁ, একটা এই কি বলে, একটা গুমোট একটা অবস্থার সৃষ্টি হয়। এই যে এই স্থবির অবস্থা, পশ্চাৎপদ অবস্থা, বা সিদ্ধান্তহীন যে একটা অবস্থা, বা তার মধ্যে যে একটা নেতিবাচক এবং কিছু পারবো না, কিছু করা সম্ভব নয়, এই যে এইরকম একটা এই কি বলে নেতিবাচক যে প্রক্রিয়ার সৃষ্টি হয়, অবস্থার সৃষ্টি হয়, এটাকে সাধারণত হতাশা বলা হয়ে থাকে। বিভিন্ন মনোবিজ্ঞানী এই হতাশাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা দেখব যে কিভাবে সংজ্ঞাগুলো, আগে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখব। মনোবিজ্ঞানী ডোয়েলি, উনি বলছেন কি যে হতাশা প্রাণীর এমন একটি অবস্থা যা বিশেষ পরিবেশে বাধাগ্রস্ত প্রেরণার মাধ্যমে সমস্যা সমাধানের আচরণকে, হ্যাঁ, অসম্ভব করে তোলে। মানে সমস্যা যে
সমাধান করবে সেই সমস্যার সমাধান করার আচরণটাকে বাধাগ্রস্ত করে তোলে। এরপরে যে ডেফিনেশনটা আমরা দেখব, উডওয়ার্থ এবং মার্কুইস। উডওয়ার্থ এবং মার্কুইস 1964 সালে তারা একটা সংজ্ঞা দিয়েছে। তাদের মতে কখনো হতাশা বলতে একটি উদ্দীপককে বোঝায় এবং কখনো হতাশা বলতে একটি প্রতিক্রিয়াকে বোঝায়। কখনো এটি একটি অনতিক্রম্য বাধাকে বোঝায় অথবা একে অতিক্রম করার ব্যর্থতাকে বোঝায় এবং কখনো এটি ব্যক্তির প্রতিক্রিয়া করার ব্যর্থতাকে বোঝায়, বিশেষত ওই প্রতিক্রিয়া যখন খুব ইমোশনাল হয় বা আবেগ তাড়িত হয়। তাহলে উডওয়ার্থের যে ডেফিনেশনে উনি বলছেন যে হতাশা একটা উদ্দীপকও হতে পারে, হতাশা একটা প্রতিক্রিয়া থেকেও হতে পারে, আবার কখনো এটি অতিক্রম্য বাধা কিংবা তার লক্ষ্য অর্জনের পথে যে বাধা আছে সে বাধাকে অতিক্রম করার যে ব্যর্থতা সেটাকে বোঝায়। কখনো বা ব্যক্তির যে প্রতিক্রিয়া করা কোনো একটি বিষয়ে প্রতিক্রিয়া করার ব্যর্থতা থেকে হতাশা সৃষ্টি হয় বা ওই ব্যর্থতার ফলে তার যে মানসিক অবস্থা সৃষ্টি হয় তাকে হতাশা বলে অভিহিত করেছেন উডওয়ার্থ এবং মার্কুইস। এবং বিশেষ করে এই হতাশার সাথে তার ইমোশন বা তার যে আবেগ সেটি কিন্তু জড়িত থাকে উনি বলছেন। মনোবিজ্ঞানী গুড উনি যে ডেফিনেশনটা দিয়েছে উনি বলছেন যে হতাশা এক ধরনের আবেগীয় চাপ যা লক্ষ্য অর্জনের ব্যর্থতার মাধ্যমে সৃষ্টি হয়। তাহলে উনি হতাশাকে বলছেন কি, যে হতাশা হচ্ছে এক ধরনের এই লক্ষ্য মানে এক ধরনের আবেগীয় চাপ বলছেন এটাকে, এক ধরনের আবেগীয় চাপ। হতাশা এক ধরনের আবেগীয় চাপ যা কি করে লক্ষ্য অর্জনের যে ব্যর্থতা, লক্ষ্য অর্জন করতে গিয়ে মানুষ যে ব্যর্থ হয়, এই ব্যর্থতার মাধ্যমেই ব্যক্তির এই হতাশাটা সৃষ্টি হয়। তাহলে হতাশা মনোবিজ্ঞানী গুডের মতে হতাশা হচ্ছে এক ধরনের আবেগীয় চাপ যা লক্ষ্য অর্জনের ব্যর্থতার মাধ্যমে সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে আমরা যদি লক্ষ্য অর্জন করতে না পারি, লক্ষ্য অর্জন করে যদি আমরা ব্যর্থ হই, তাহলেই ব্যক্তির মধ্যে যে এক ধরনের মানসিক অস্থিরতার সৃষ্টি হয়, সেটাকেই আমরা সাধারণত কি বলি, হতাশা বলে থাকি। মনোবিজ্ঞানী কোলম্যানের মতে হতাশা তখনই জন্ম নেয় যখন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমাদের তাড়না বাধাগ্রস্ত হয় অথবা সন্তোষজনক লক্ষ্য পাওয়া না যায়। মনোবিজ্ঞানী কোলম্যান উনি বলছেন যে হতাশাটা তখনই জন্ম নেয় যখন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমাদের তাড়না বাধাগ্রস্ত হয়। আমরা জানি যে আমাদের যে কোনো প্রেরণা শুরু হয় হচ্ছে অভাববোধ থেকে, এবং অভাববোধ ব্যক্তির মধ্যে এক ধরনের ড্রাইভ বা তাড়নার সৃষ্টি করে থাকে। আর এই ড্রাইভ যখন বা তাড়না যখন বাধাগ্রস্ত হয়, এই বাধাগ্রস্ত হয় অথবা বাধাগ্রস্ত এখানে না হয়, অথবা যদি তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে যদি সন্তোষজনক যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি সে পৌঁছাতে না পারে, পাওয়া না যায়, তখনই ব্যক্তির মধ্যে যে একটা মানসিক অবস্থা সৃষ্টি হয় সেটাকে কোলম্যানের মতে সেটাই হচ্ছে হতাশা। এরপরে আমরা পরের যে ডেফিনেশনটা আমরা একটু দেখি। এখানে এই আরেকটা ডেফিনেশন আছে, সেটা হলো যে মনোবিজ্ঞানী বার্নি এবং লিনারের মতে হতাশা মৌলিক চাহিদা পূরণের এমন এক ধরনের ব্যর্থতা যা অভ্যন্তরীণ অথবা বাহ্যিক বাধার দ্বারা সংঘটিত হয়।
তাহলে এখানে উনি এই বার্নি এবং লিনার উনি বলছেন যে হতাশা হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল যে সমস্ত নিড গুলো রয়েছে, মৌলিক যে সমস্ত চাহিদাগুলো রয়েছে, সেইগুলো পূরণের এক ধরনের ব্যর্থতা। এবং এই ব্যর্থতা বলছে যে অভ্যন্তরীণ অথবা বাহ্যিক যে বিভিন্ন রকমের বাধা রয়েছে, এই বাহ্যিক বাধা দ্বারা এই ব্যর্থতাগুলো সংঘটিত হয়। আর এই মৌলিক চাহিদা পূরণের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ব্যক্তি মানুষের মধ্যে এক ধরনের অবস্থা সৃষ্টি করে, সেই অবস্থাটাকে বলা হয়ে থাকে হতাশা। এরপরে মর্গান এবং কিং, মনোবিজ্ঞানী মর্গান কিং এবং তার যে আদার্স যে সঙ্গীরা আছেন, তারা বলছেন যে অ্যাসোসিয়েটস বা সহযোগী, তাদের মতে 1993 সালে ওরা বলছেন যে একটি লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত আচরণ বাধাপ্রাপ্ত হলে তাকে হতাশা বলে। একটি লক্ষ্যবস্তুর দিকে আমাদের প্রত্যেকটি মানুষেরই, এমনকি প্রাণীদেরও জৈবিক প্রেরণা পূরণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। বলছেন যে একটি লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত আচরণ যখন বাধাপ্রাপ্ত হয়, তখন তাকে বাধাপ্রাপ্ত হওয়াটাকে উনি আসলে হতাশা বলেছেন। আসলে বাধাপ্রাপ্ত হলে ব্যক্তির ভেতরে এক ধরনের মানসিক অস্থিরতা বা মানসিক এক ধরনের এই ভারসাম্যহীনতার মতো একটি অবস্থা সৃষ্টি হয়। হ্যাঁ, এটা তাকে খুবই হতাশ ব্যর্থ বলে তাকে মনে করে এবং একটি অনিশ্চিত ভবিষ্যৎ বা একটা শঙ্কার মধ্যে থাকে। হ্যাঁ, তখনই ব্যক্তি মধ্যে একটি মানসিক যে অবস্থাটা হয়, সেটাকে আমরা সাধারণত হতাশা বলে থাকি। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি এখানে যেটা আছে সেটা হলো যে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ব্যক্তিকে দেখানো হচ্ছে। এখানে এই যে একটা ব্যক্তি, এটাকে দেখানো হচ্ছে বাধাগ্রস্ত হওয়া, এখানে দেখানো হয়েছে লক্ষ্যবস্তু। অর্থাৎ ব্যক্তির একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু থাকে, যে কোনো ব্যক্তির। হ্যাঁ, যদি সে তার লক্ষ্যে পৌঁছাতে না পারে, হ্যাঁ, লক্ষ্যে পৌঁছাতে যে কোনো সাধারণত মানুষ প্রতিটা মুহূর্তেই বা প্রতিদিনই তার ছোট ছোট কিছু লক্ষ্য থাকে, এবং দীর্ঘমেয়াদী কিছু লক্ষ্য থাকে বা অনেক দীর্ঘস্থায়ী কিছু লক্ষ্য থাকে। আমরা ছোট ছোট কাজ আমাদের লক্ষ্য থাকে, লক্ষ্যে পৌঁছাতে না পারলে ছোট ছোট হতাশার সৃষ্টি হয়। আবার দীর্ঘ আরো যদি গুরুত্বপূর্ণ যদি লক্ষ্যগুলো থাকে, সেই লক্ষ্যগুলো যদি আমরা পূরণ করতে না পারি, সেই লক্ষ্যগুলো আমাদেরকে আরো বেশি করে হতাশ করে। তার মানে আমাদের বাধা হতাশার মূল উৎস, প্রধান একটা উৎস। যে কোনো লক্ষ্য বস্তুতে পৌঁছানোর ক্ষেত্রে বাধাগ্রস্ত হওয়ার ফলে ব্যক্তির মধ্যে যে একটা মানসিক অবস্থা সৃষ্টি হয়, তাকে বলা হয় হচ্ছে হতাশা। সুতরাং কি বলা যায়, এখানে যে ডেফিনেশনটা আছে দেখো, যে সুতরাং বলা যায় যে প্রেষিত আচরণ বাধাপ্রাপ্ত হলে, অর্থাৎ প্রাণী লক্ষ্যে পৌঁছাতে না পারলে তার মধ্যে যে অবস্থা সৃষ্টি হয়, তাকে হতাশা বলে। প্রেষিত আচরণটা কি? আমরা জানি যে প্রেষণা ব্যক্তির মধ্যে আচরণের সৃষ্টি করে। একটা নির্দিষ্ট প্রেষণা তাকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করতে সাহায্য করে, কারণ প্রেষণা একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, যে ওই লক্ষ্যে পৌঁছাতে ব্যক্তিকে তাড়িত করে, প্ররোচিত করে, ব্যক্তিকে উৎসাহিত করে। এখন এই উৎসাহিত হওয়ার ফলে ব্যক্তি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু কাজ করে, প্রতিক্রিয়া করে। এখন এই কাজগুলোর মধ্য দিয়ে যদি ব্যক্তি তার লক্ষ্যে পৌঁছাতে পারে, তাহলে সে সফল, তার মধ্যে ফুরফুরে মেজাজ থাকে। কিন্তু যদি সে পৌঁছাতে না পারে, বাধাপ্রাপ্ত হয়, তাহলে তার মধ্যে এক ধরনের হতাশা আছে। এবং বাধাপ্রাপ্ত হয়ে যদি সত্যিকার সে বাধাকে আর অতিক্রম করতে নাই পারে এবং সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি পৌঁছাতে না পারে, তাহলে তার মধ্যে এক ধরনের অস্থির অবস্থার সৃষ্টি হয়, এক ধরনের অবস্থা সৃষ্টি। এটাকে বলা হয়ে থাকে হতাশা। হতাশার যে বৈশিষ্ট্য সমূহ আছে আমরা একটু দেখি। 1 নম্বর হচ্ছে যে হতাশাগ্রস্ত ব্যক্তি মৌলিক চাহিদা পূরণের ব্যর্থতা অনুভব করে। তাহলে হতাশাগ্রস্ত যে ব্যক্তি আছে, তাহলে হতাশাগ্রস্ত ব্যক্তি কি করে? হতাশাগ্রস্ত ব্যক্তি তার যে মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদা পূরণের ব্যর্থতা অনুভব করে। তার যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এই সমস্ত যে সমস্ত ফান্ডামেন্টাল যে নিড গুলো রয়েছে, সেই নিড গুলো
যখন ফুলফিল পূরণ করতে পারে না বলে মনে করে বা ব্যর্থ হয়েছে বলে মনে করে, তখন মানে হতাশা হতাশার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে যে তার মৌলিক চাহিদাগুলো পূরণের ব্যর্থতা অনুভব হওয়া। তারপরে ২ নম্বর হচ্ছে লক্ষ্যবস্তু গুরুত্ব এবং যে প্রতিবন্ধকতা, হ্যাঁ? এই প্রতিবন্ধকতার শক্তি, হ্যাঁ? হতাশার মাত্রা নির্ধারণ করে থাকে। হতাশার যে মাত্রা সেটা নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ গুরুত্ব, লক্ষ্যবস্তুর গুরুত্ব যত বেশি হয়, লক্ষ্যবস্তুর গুরুত্বটা যত বেশি, তার হতাশার মাত্রাটা তত বেশি হয়ে থাকে যদি বাধাগ্রস্ত হয়ে থাকে। আবার প্রতিবন্ধকতার মাত্রা যদি কম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হতাশাটা হয়তো কম। কারণ সে হয়তো দেখে যে বাধাটা সে দূর করতে পারবে, বাধাটা সে অতিক্রম করতে পারবে। অর্থাৎ প্রতিবন্ধকতার শক্তি বৃদ্ধি পেলে তার হতাশার মাত্রাটাও বৃদ্ধি পায়। আর ৩ নম্বরে হচ্ছে যে হতাশার কারণ নরমালি ব্যক্তি নিজে এবং পরিবেশ উভয়ই। এগুলোই মোটামুটি হতাশার বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে হতাশা ব্যক্তির যে কর্মক্ষমতা আছে সেটাকে কমিয়ে দেয়। সে সিদ্ধান্তহীনতায় ভোগে। সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এবং হতাশার মধ্য দিয়ে হুম তার যে স্বাভাবিক যে কার্যক্রম, দীর্ঘদিন হতাশায় ভুগলে তার স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন হয় এবং হতাশা ব্যক্তিকে স্বাভাবিক চিন্তন থেকে দূরে রাখে। স্বাভাবিক কার্যক্রম করতে পারে না। তার নানান ধরনের শারীরিক এবং এই হতাশা থেকে যে মানসিক সমস্যা, শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। হুম আচ্ছা, এরপরে আমরা যাব হতাশার উৎসগুলো আমরা একটু এখন দেখব। হতাশার উৎসগুলো কি কি একটু দেখার চেষ্টা করব আমরা। হ্যাঁ, হতাশার উৎস এখানে ১ নম্বরে আমরা যে হতাশার কতগুলো উৎস রয়েছে। অর্থাৎ হতাশা যেগুলো যে সমস্ত জায়গা থেকে বা যে সমস্ত বিষয়গুলো থেকে হতাশা উৎপন্ন হতে পারে সেগুলি হলো হতাশার উৎস মূলত। হুম আর এদেরকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। হতাশাগুলোকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়, যথা পরিস্থিতিমূলক উৎস, তারপরে আন্তঃব্যক্তিক উৎস এবং ব্যক্তির অভ্যন্তরীণ উৎস। ৩ ধরনের উৎস রয়েছে। একটা হচ্ছে পরিস্থিতিমূলক উৎস। হ্যাঁ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতিমূলক উৎস। এই ৩টা উৎস। আমাদের এই আমরা আসতেছি পরে পরিস্থিতিমূলক উৎস, আন্তঃব্যক্তিক উৎস এবং আরেকটা হচ্ছে ব্যক্তির অভ্যন্তরীণ উৎস। তো প্রথমে আসি পরিস্থিতিমূলক উৎস। যে সকল পরিবেশ বা পরিস্থিতিমূলক অবস্থা হতাশার সৃষ্টি করে থাকে সেই অবস্থাকে বলে হতাশার পরিস্থিতিমূলক উৎস। তাহলে কি মানে আমরা জানি যে কিছু কিছু অবস্থা আছে, কিছু কিছু কি বলে পরিস্থিতি আছে যেগুলো কি করে ব্যক্তির মধ্যে এক ধরনের এই হতাশার সৃষ্টি করে থাকে। হুম যে অবস্থাগুলো অথবা যে পরিস্থিতিগুলো ব্যক্তির মধ্যে হতাশার সৃষ্টি করে থাকে সেগুলোকে বলা হয়ে থাকে ব্যক্তির এই যে হতাশারই পরিস্থিতিমূলক উৎস। এই সকল পরিস্থিতি সাধারণত প্রকৃত প্রাকৃতিক ঘটনা থেকে উদ্ভূত হয়ে থাকে। এই যে পরিস্থিতিমূলক উৎসগুলোর কথা বলা হইতেছে, এগুলো সাধারণত বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক ঘটনা যেগুলো ব্যক্তির নিয়ন্ত্রণ নেই, সেই ধরনের ঘটনা থেকে সাধারণত এই পরিস্থিতিমূলক উৎসগুলো চলে আসে। তবে কেবলমাত্র প্রাকৃতিক ঘটনাই নয়, বরং রাষ্ট্রীয় তারপরে প্রশাসনিক বিভিন্ন ঘটনাগুলো এই ধরনের উৎসের সৃষ্টি করতে পারে। পরিস্থিতিমূলক উৎস সৃষ্টিতে সাধারণত ব্যক্তির কোনো প্রভাব বা নিয়ন্ত্রণ থাকে না। আমাদের যে এই যে পরিস্থিতিমূলক উৎস এখানে আসলে ব্যক্তির কোনো ধরনের কোনো কন্ট্রোল থাকে না। এটি প্রাকৃতিকভাবে হয়ে থাকে অথবা রাষ্ট্রযন্ত্র বা প্রশাসনিকভাবে হয়ে থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে এরূপ হুম অতি পরোক্ষ কিছু প্রভাব পরিলক্ষিত হয়। পরিস্থিতিমূলক এই উৎসগুলো যান্ত্রিক ধরনের এবং এই পরিস্থিতিমূলক উৎসগুলোকে আবার কয় ভাগ করা যায়? ২ ভাগে ভাগ করা যায়। হুম? ১ নম্বরে হচ্ছে যে সরাসরি বাধা, আরেকটা হচ্ছে মানে প্রতিবন্ধকতার যে দুর্বোধ্যতা আছে। তো সরাসরি বাধাটা কি? সরাসরি বাধা হচ্ছে যে এই
এই ক্ষেত্রে পরিস্থিতির প্রকৃতিটা এমনই যে ব্যক্তি তার লক্ষ্য অর্জনের পথে একটি বাস্তব বাধা বাস্তব বাধা অবস্থান, লক্ষ্য অর্জনের পথে একটা মানে সত্যিকারের অর্থে বাস্তব এক ধরনের বাধা এখানে এই বাধা অবস্থান করে, সরাসরি তাকে বাধাগ্রস্ত করে আর কি। তো আমরা এখানে দেখি যে এক্ষেত্রে এই পরিস্থিতির প্রকৃতি এমন যে এটা মানে সরাসরি বাধা হতে হবে। যে ওখানে উদাহরণ দিয়েছে যেটা যে একজন লোক অফিস থেকে বাসায় এসে যখন গেটের সামনে দাঁড়ালো তখন তালাবদ্ধ গেটের চাবি তার কাছে ছিল না। ভিতরে যাওয়া তার জন্য একান্তই দরকার, কিন্তু গেট বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করা তার পক্ষে সম্ভব নয়। এ ধরনের বাধাকে বলা হয় সরাসরি বাধা। সরাসরি বাধা। তবে এইসব বাধা দীর্ঘস্থায়ী হয় না, খুব দ্রুত সমাধান হয়ে যায়। এবং যাদের আত্মবিশ্বাস এবং যাদের দৃঢ় মন রয়েছে তারা এক্ষেত্রে খুব বেশি হতাশ হয় না। তবে যদি এটি মানে না পাওয়া যায় অথবা পাওয়া যাবে না বলে মনে করছে বা হারিয়ে গেছে চাবিটি, সেই সব ক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে সে কিছুটা কিছু সময়ের জন্য হতাশা অনুভব করে। প্রতিবন্ধকতার যে দুর্বদ্ধতা, এরপর ২ নম্বরে রয়েছে আমাদের যে পরিস্থিতিমূলক যে উৎস, তার মধ্যে ২ নম্বরে রয়েছে প্রতিবন্ধকতার দুর্বোধ্যতা। এমন কতগুলো বাস্তব বাধা রয়েছে যেগুলো ব্যক্তি সরাসরি শনাক্ত করতে পারে না। ব্যক্তির প্রয়োজনীয় লক্ষ্য অর্জনের সঠিক পথটি এই ক্ষেত্রে চিহ্নিত করা খুবই কঠিন। অর্থাৎ এই যে প্রতিবন্ধকতার যে দুর্বদ্ধতা, অর্থাৎ ব্যক্তি যে তার যে লক্ষ্যে পৌঁছাতে পারছে না, লক্ষ্যে পৌঁছাতে না পারার কারণ কি, তার কি কারণে, কোন প্রতিবন্ধকতা বা কি বাধা কারণে তার লক্ষ্যে পৌঁছাতে পারছে না, তার যে চাওয়া সেটা সে পাচ্ছে না, বা তার যে কাজটি তার দ্বারা সম্ভব বলে সে মনে করছে অথচ সেটা করতে পারছে না। এই যে দুর্বোধ্য একটি প্রতিবন্ধকতা, এটি কিন্তু লক্ষ্য অর্জনের পথে এটা খুবই একটি কঠিন একটি বাধা বলে মনে করা হয়। আমরা এরপরে দেখি বাধা, সে তার প্রতিবন্ধকতা উপলব্ধি করে কিন্তু এর সমাধানের যে সঠিক পথ, সেই সঠিক পথটি খুঁজে পায় না। এই ধরনের বাধা জটিল হওয়ায় এটি থেকে উদ্ভূত হতাশা কিছুটা হলেও আমাদের কি করে জীবন যে যাত্রা কিছুটা হলেও তীব্রতা সম্পন্ন হয়। উদাহরণস্বরূপ বলছেন যে একজন গাড়ি চালক বিদেশে থেকে কোনো শহরে গাড়ি চালনা করার সময় যদি জটিল কোনো মানে সিগনালে এসে পড়ে, একটা মোড়ে এসে পড়ে যেখানে দেখা যায় সিগন্যালের বাতিটা সে আসলে কি মিন করছে সেটাও বুঝতে পারছে না, তার মধ্যে হতাশা হতে পারে। অথবা সে এমন একটি মানে পরিস্থিতিতে পড়েছে, যে পরিস্থিতিটা আসলে সমাধানটা সে জানে না। আসলে সমাধানটা কোথায়, এর এই সমাধানটা কে জানে সেটাও তার খুব ভালো জানা নেই, এবং কোথায় গেলে এর সমাধান হবে সে বিষয়টাও যখন তার জানা না থাকে, বা সমূহ এই বিপদের সম্ভাবনা তার মনের মধ্যে জাগরিত হয়, তখন কিন্তু ব্যক্তির মধ্যে হতাশাটা আরো বেশি শক্তিশালী হয়ে থাকে। তো যাই হোক, এরপরে আমরা দেখি পরে যেটা রয়েছে আন্তঃব্যক্তিক। আমরা একটু পরের স্লাইডটাতে যাই। এরপরে রয়েছে আমরা একটু দেখি, আচ্ছা এটা হয়ে গেছে, আমরা এরপর একটা দেখব। আচ্ছা, খ নম্বর হচ্ছে আন্তঃব্যক্তিক উৎস। আচ্ছা, আন্তঃব্যক্তিক উৎসটা হচ্ছে যে আমাদের এই বিভিন্ন ব্যক্তির মধ্যে আন্তঃসম্পর্কজনিত প্রতিবন্ধকতা থেকেও হতাশার জন্ম হতে পারে। আমাদের যে এই সম্পর্কজনিত প্রতিবন্ধকতা, এক এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির যে সম্পর্ক, সেখানে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেখান থেকে হতাশার জন্ম হতে পারে। তারপরে
এক ব্যক্তি অন্য ব্যক্তির দ্বারা অথবা কোনো দলীয় চাপের দ্বারা চাহিদা পূরণ বাধাগ্রস্ত হতে পারে। এক্ষেত্রেও যে হতাশা উৎপন্ন হয় এই যে উৎসগুলো, এই উৎসগুলোকে বলা হচ্ছে আন্তঃব্যক্তিক উৎস। উদাহরণ এখানে যেটা দিয়েছে যে দক্ষিণ আফ্রিকায় একজন নিগ্রো কোনো একটি অভিজাত হোটেলে অর্থনৈতিক ক্ষমতা থাকা সত্ত্বেও ঢুকতে পারল না। এক্ষেত্রে যদি তার তীব্র বাসনা অতৃপ্ত থাকে এবং তার মধ্যে হতাশার উদ্ভব হতে পারে, আর এর দ্বারা সে এক ধরনের দলীয় আন্তঃব্যক্তিক প্রতিবন্ধকতার সম্মুখীন হলো। এরপরে হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা, যাদের শারীরিক গঠন অস্বাভাবিক প্রকৃতির হয়, যেমন অত্যাধিক লম্বা, অত্যাধিক লম্বা কিংবা অত্যাধিক মোটা, কৃশকায় বা ক্ষুদ্রকায়, তারা সমাজে অন্যদের তুলনায় নিজেকে হীন মনে করে। অর্থাৎ তার যে শারীরিক গঠনগত যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা অংশ ব্যক্তিকে হতাশ করে তোলে। অন্ধ হওয়া, পাও না থাকে, একটা পা নষ্ট হয়ে যাওয়া, বা বিভিন্ন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের হানি অথবা না থাকা, বিভিন্ন কারণে তার মধ্যে হতাশা আসতে পারে। এইসব জন্মগত ত্রুটির জন্য তারা নিজেদের যে নিজের যে নিয়তি আছে, নিয়তিকে দায়ী করে এবং এদের এই আচরণে হতাশা পরিলক্ষিত। আবার অনেকে নানা ধরনের দুর্ঘটনার জন্য যে পঙ্গুত্ব বরণ করেন, সেখান থেকে হতাশা করে। বিভিন্নভাবে তার যে আইসাইট বা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে হতাশা করে। এরকম বিভিন্ন ধরনের এই নিজের যে শারীরিক প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা থেকে ব্যক্তির মধ্যে হতাশা আসে। আমরা এর পরের যে স্লাইডটা, লাস্ট স্লাইড, এটা আমরা একটু দেখব। এখানে যেটা বলা হয়েছে যে এরপরে, সেটা হলো যে এই ব্যক্তির অভ্যন্তরীণ যে উৎসগুলো রয়েছে, তো এগুলো হচ্ছে যে ব্যক্তির এই বিভিন্ন ধরনের আমরা দেখলাম আর কি, বিভিন্ন ধরনের এই যে ইয়ে রয়েছে, সেগুলো শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, মানসিক পশ্চাৎপদতা রয়েছে। তারপরে আমরা মানসিক পশ্চাৎপদতা এখানে দেখি। শারীরিক প্রতিবন্ধকতা তো আমরা এখানে, মানসিক প্রতিবন্ধকতা যেটা রয়েছে, পশ্চাৎপদতা রয়েছে, অনেক সময় দেখা যায় কি যে এই যাদের মানসিক দক্ষতা অপেক্ষাকৃত কম, তারা অন্যদের সাথে নিজেকে তুলনা করে এবং হতাশ হয়। ৩ নম্বর হচ্ছে দ্বান্দ্বিক যে মনোভাব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বান্দ্বিক মনোভাব হতাশার জন্ম নেয়। একটা আমরা কোন একটা পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে যখন দ্বন্দ্ব আসে, তখন তার মধ্যে হতাশা আছে। ভালো একটা চাকরি পেলো, কিন্তু যেতে হবে অনেক দূরে, অথবা আপনজন, বাবা-মা অথবা খুব প্রিয়জনকে ছেড়ে যেতে হবে। চরে যেতে হবে, অনেক টাকা বেতন, কিন্তু ওখানে অনেক ভয়ও আছে। জীবনে ভয় আছে। এসব ক্ষেত্রে দ্বন্দ্ব, যে চাকরি জয়েন করবে কি করবে, এক্ষেত্রে তার মধ্যে এক ধরনের হতাশা চলে আসতে পারে। অতিমাত্রায় আদর্শবাদিতা, অনেক সময় অতিমাত্রায় আদর্শবাদিতাও তার সে সহজে হতাশার শিকার হতে পারে। অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে যদি কোনো কারণে কোনো একজন সৎ ব্যক্তি, সত্যিকার অর্থে সৎ ব্যক্তি, কোনো কারণে ভুলবশত কোনো একটি অপরাধ করে ফেলে, তাহলে দেখা যায় যে সেই অধিসত্তার কারণে, ব্যক্তির যে আমরা জানি অধিসত্তা আছে, আদিসত্তা আছে, অধিসত্তা বা সুপার ইগো আছে, সুপার ইগোর কারণে দেখা যায় যে সে হবে কি যে মানে নিজেকে অপরাধী ভাবতে থাকবে এবং তার মধ্যে একটা হতাশা তখন কাজ করে, হতাশার শিকার হয়ে থাকে। এরপর আছে যে অবাস্তব যে উচ্চ আকাঙ্ক্ষা, যাদের মধ্যে অবাস্তব উচ্চ আকাঙ্ক্ষা থাকে, তারাও কিন্তু অধিক মাত্রায় হতাশ হয়ে থাকে। কোনো ব্যক্তি তার নিজের যোগ্যতা এবং সম্ভবতার চেয়ে যখন অনেক বড় কোনো লক্ষ্য অর্জন করতে চায়, তখন স্বাভাবিকভাবেই সে সেখানে যদি সেটা অর্জন করতে না পারে, তাহলে কিন্তু সে হতাশা অনুভব করে। তারপরে হীনমন্যতাবোধ সর্বশেষ উৎস এটা। হীনমন্যতাও এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি তার নিজের যোগ্যতার চেয়ে নিজেকে অধিক অযোগ্য মনে করে, নিজেকে ছোট মনে করে, আত্ম অবমূল্যায়ন করে। একজন ব্যক্তির তার ভালো দেখা গেল যে বক্তৃতা দেওয়ার ক্ষমতা আছে, অথচ সে নিজেকে খুবই অযোগ্য, বক্তৃতা দিতে পারবে না বলে মনে করে, কিংবা পরীক্ষা পাশ করার মতো ভালো যোগ্যতা আছে, কিন্তু সে সবসময় মনে করে যেন পাশ করা, সবসময় নিজেকে ছোট মনে করে, আমার এটা পারা নেই, আমি অন্যদের খারাপ, অন্যদের অনেক যোগ্যতা আছে, আমার এই যোগ্যতা নেই। এরকম নানান ধরনের যে হীনমন্যতা বোধ ব্যক্তির মধ্যে, হীনমন্যতা বোধ থেকেও ব্যক্তির মধ্যে হতাশা আসতে পারে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকুই রইল। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আমার জন্য দোয়া রেখো, আমি যেন ভালো থাকি, আশীর্বাদ রেখো।
তোমরা সবাই সুন্দর থেকো, ভালো থেকো। আহ তাহলে গুড বাই সবাইকে। ওকে, থ্যাংক ইউ।